হৃদয় সমর্পণ পর্ব ১ রাইটার মৌসুমী আক্তার। ২ মাসের প্রেগনেন্ট অবস্থায় বসে আছে বাসর ঘরে অনু। উদয়ের সাথে আজই বিয়ে হয়েছে অনুর। উদয়ের অমতেই বিয়েটা হয়েছে। তীব্র ঘৃণা নিয়ে উদয় বিয়ে করেছে অনুকে। উদয় জানেও না যে ওর যার সাথে বিয়ে হয়েছে সে প্রেগনেন্ট। ঘটনাটা জানলে কি রিয়্যাক্ট করবে সেটাও জানে না অনু। ভয় থরথর করে কাঁপছে অনু। উদয়ের বিয়েতে কোনোভাবেই রাজি ছিল না। উদয়ের বাবা জোর জবরদস্তি করে বিয়ে দিয়েছেন অনুর সাথে। উদয় বিয়ের আগে অনুকে বলেই দিয়েছে সে বিয়ে করতে চায় না, আর বিয়ে করলেও অনু কখনো সুখী হবে না। সে অনুকে স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। তাই অনু যেন উদয়কে বিয়ে না করে। উদয়ের সাথে বিয়ে ঠিক হওয়া নিয়ে উদয় অনেক বাজে ব্যবহারও করেছে, কিন্তু অনু নিরুপায়। তাই উদয়কে ইচ্ছার বিরুদ্ধে হলেও বিয়ে করতে হলো। এমনিতে উদয়কে অনু কোনোদিনই পছন্দ ছিল না। এর আগে অতীতের ঘটে যাওয়া অনেক ঘটনা যার রেশ ধরে উদয় অনুকে একবিন্দুও পছন্দ করে না। কিন্তু ওর অপছন্দের সেই কারণটা খুঁজে পেলাম না। সিগারেট টানতে টানতে রুমে প্রবেশ করলো উদয়। উদয়ের চোখে মুখে স্পষ্ট রাগের বলিরেখা ফুটে উঠেছে। উদয় রুমে এসে সোফায় বসে একটার পর একটা সিগারেট টেনেই যাচ্ছে। গায়ে শেরওয়ানি খুলে ফ্লোরে ফেলে দিল। রাগে ফুঁসছে আর দেওয়ালে নিজের হাত দিয়ে নিজেই ঘুষি দিচ্ছে। অনু উদয়কে দেখে খাট থেকে নিচে নেমে সালাম করতে গেল। উদয় সাথে সাথে অনুকে লাথি মেরে দিল আর চুলের মুঠি ধরে তুলে বলে, আমি তোকে কোনো দিন নিজের বলে মেনে নেব না। ঘৃণা করি তোকে আমি। এই বিয়ে আমি মানি না। আমার জীবন থেকে দূর হয়ে যা তুই। তোর মতো মেয়েরা সবই পারে, ছলনাময়ী নারী। তোর মতো পবিত্র নারীকে স্পর্শ করাটাও পাপের। চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে অনুর। যে উদয় অনু বলতে পাগল ছিল সে আজ অনুকে ঘেন্না করে। উদয়ের মুখ দিয়ে আজও সেই বিশ্রী গন্ধ পাচ্ছে। উদয় আজও আবার মদ খেয়েছে। উদয়ের এই নেশাটা যে অনু বড্ড ভয় পায়। এই নেশার জন্যে অনুর জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে। অনুর জীবনটা অভিশপ্ত হয়ে গিয়েছে এই নেশার জন্য। এই নিয়ে দুবার নেশা করতে দেখলো উদয়কে। উদয়ের রিয়্যাক্ট দেখেও অনু ঠিক করলো সে উদয়কে বলবে তার প্রেগন্যান্সির কথা, কারণ এটা উদয় জানা উচিত। আজ না হয় কাল ঠিকই জানবে, তখন আরও বেশি ভুল বুঝবে অনুকে। বিগত 2 মাসে হাজারবার চেষ্টা করেও অনু উদয়ের সাথে কথা বলতে পারেনি। অনুর নাম্বার ব্লক করা। অনুকে দেখলেই উদয় সেখান থেকে চলে যায়। অনু নিজেও জানে না সে কি করেছে। অনু ভয় ভয় মন নিয়ে বলল, উদয়, আমার তোমাকে কিছু বলার আছে। কি বলবি তুই? তোর কোনো কথা শুনতে রাজি না আমি। এই কথাটা যে শুনতেই হবে উদয়, এটা না বললে ভীষণ অন্যায় হয়ে যাবে। উদয় রাগান্বিত চোখ নিয়ে তাকালো। আমি মা হতে চলেছি উদয়। কি বললি তুই? মা হতে চলেছিস? পুরা কথা না শুনেই উদয় আমাকে প্রচণ্ড মারা শুরু করে। পুরো শরীর রক্তাক্ত করে ফেলে। নেশা অবস্থায় উদয় হয়তো খেয়ালই নেই ও একটা মানুষকে মারছে। উদয় মারতে মারতে নিজের সমস্ত রাগ ঝাড়তে লাগলো। যে উদয় আমার জন্য মানুষকে মারত সে আজ আমাকেই মারছে। প্লিজ উদয়, আমাকে এভাবে মেরো না, তাহলে বাচ্চাটার ক্ষতি হবে। আমি ওকে পৃথিবীতে আনতে চাই। কিসের বাচ্চা? কার বাচ্চা? কার পাপ পেটে নিয়ে আমার ঘাড়ে উঠেছিস? চরিত্রহীনা নারী, লজ্জা করে না? যার সন্তান পেটে নিয়ে বাসর ঘরে নিজের স্বামীকে বলছিস তুই প্রেগনেন্ট? পৃথিবীতে তুই কি একমাত্র মেয়ে যে বাসর ঘরে অন্যের পাপের চিহ্ন নিয়ে নিজের স্বামীকে বলে সে প্রেগনেন্ট? যার বাচ্চা সে কি এই বাচ্চা পেটে দিয়ে ছেড়ে দিয়েছে? সেই পাপ তুই আমার ঘাড়ে চাপাতে চাস?
উদয়, আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর কি লজ্জা বলে কিছু নেই? আমার জীবনটা এভাবে নষ্ট করে শান্তি পেলি বল? আমি কালই সবাইকে ডেকে বলবো তোর চরিত্রহীনার আসল রূপ। তোর বাবার নম্বর দে, তাকেই আগে বলি। উদয়, অনেক বলেছ, আর না। এই বাচ্চা আর কারোর না, তোমারই। আমারই? সিরিয়াসলি? বিয়ে হলো, আজ আমাদের বাসর, আর আমি তোকে স্পর্শ করার আগেই তুই মা হয়ে গেলি? অভিনয়টা ভালোই ছিল, কিন্তু গল্পের থিমটা ভালো মেলেনি প্রয়াসী। এই বাচ্চা যে তিহানের, আমি কি জানি না ভেবেছিস? আমি সব কিছু নিজে চোখে দেখেছি। উদয়, মনে করে দেখো ভালোভাবে, এই বাচ্চা তোমারই উদয়। ছি, তিহান ভাইয়ার কেন হবে এই বাচ্চা? আমাকে এত বড় অপবাদ দিও না। একটা মিথ্যাও বলবি না আর তুই। তুই এক্ষুনি বের হ এই বাড়ি থেকে। উদয়, এই নেশাক্ত অবস্থায় তোমার কিছু মনে নেই। নেশাটুকু কাটুক, মনে পড়বে। আমি সামান্য একটু ড্রিঙ্ক করেছি, তার মানে এই না আমার কিছুই মনে পড়বে না। উদয়, আজও তুমি নেশাক্ত, সেদিনও নেশাক্ত ছিলে, তারই ফল এটা। ফ্ল্যাশব্যাক। ছোটবেলা থেকেই উদয় অনুকে পছন্দ করে, অসংখ্যবার প্রপোজও করেছে, কিন্তু অনু কোনোদিন উদয়কে পছন্দ করতো না। উদয়কে কেন অনু পছন্দ করতো না সেটা উদয় নিজেও জানে না। অনুও নিজে বুঝতে পারতো না কেন তার উদয়কে পছন্দ নয়। ছোটবেলা থেকেই ডিস্টার্ব করতো বলে অনুর একটা বিরক্তি ছিল উদয়ের প্রতি। উদয় আর অনু একই পাড়াতে মানুষ হয়েছে, পাশাপাশি তাদের বাসা। উদয়ের মা বাবারও অনুকে পছন্দ ছিল অনেক। উদয় আর অনুর বিয়েতে সবাই রাজি থাকলেও শুধু অনু রাজি ছিল না। অনুর মা বাবা হাজারবার বোঝালেও অনু কখনো রাজি হয়নি এই বিয়েতে। দুই পরিবার অত্যন্ত ভালো রিলেশন। এই বিয়েটা নিয়ে ছোটবেলা থেকেই কথা হয়েছে, কিন্তু অনুর জন্য কিছু হয়নি। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বাইরে প্রচুর বজ্রপাত হচ্ছিল। কালবৈশাখী ঝড়ের দিন ছিল সেদিন। অনু ভিজতে ভিজতে উদয়ের বাড়িতে গিয়েছিল। অনু উদয়ের বাড়ির সামনে আসতেই ঝড় বৃষ্টি শুরু হয়। সেদিন বাড়িতে কেউ ছিল না। অনু ভিজে খুব কাঁপছিল। এইদিকে কারেন্টও ছিল না। অনু উদয়দের বারান্দায় দাঁড়িয়েছিল। এমন সময় উদয় এসে অনুর পাশে দাঁড়ায়। উদয় বলে, এ কি অনু, তুমি এখানে? উদয়ের কথাগুলো কেমন যেন লাগছিল। অনু বুঝতে পেরেছিল উদয় নেশা করেছে। এমন সময় বাইরে প্রচণ্ড জোরে বজ্রপাত হয়। অনু ভয়ে উদয়কে জড়িয়ে ধরে। অনুর ভেজা শরীর দেখে নেশাক্ত উদয় মাদকতায় হারিয়ে যায়। অনুকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরে। অনু জোর করেও নিজেকে সরাতে পারেনি। উদয় সেদিন হারিয়ে গেছিল অন্য জগতে। অনু উদয়ের সেদিন শারীরিক সম্পর্ক হয়ে যায়। অনু উদয়ের হাত পা ধরে অনুরোধ করেছিল, কিন্তু উদয় কোনো কথা সেদিন শোনেনি। সেদিন ঝড় বৃষ্টি শেষে অনু কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে, কিন্তু উদয়কে বলতে পারেনি সেই রাতের কথা। এরপর অনুর প্রেগনেন্সি ধরা পড়ে। অনু রিপোর্টটা পাওয়ার পর উদয়ের বাবাকে বলে, কাকু, আমি উদয়কে বিয়ে করতে রাজি আছি, আপনি আজই বিয়ের ব্যবস্থা করুন। উদয়ের বাবা সেদিন অবাক হয়ে যান। সত্যি কি অনু বিয়েতে রাজি? এতদিন অনুরোধ করার পরও তো অনু রাজি ছিল না। উদয়ের বাবা অবাক হয়ে বলে, মা, অনু, তুমি আজ হঠাৎ রাজি? আমি কিছুই বুঝতে পারলাম না। অনু প্রেগনেন্সি রিপোর্টটা উদয়ের বাবার হাতে ধরিয়ে দিয়ে বলল, কাকু, আমি মা হতে চলেছি, উদয়ের সন্তানের। পৃথিবীতে যে কোনো মেয়ে হলে হয়তো এই বাচ্চা নষ্ট করে ফেলতো, কিন্তু আমি পারবো না। আমার পেট থেকে উদয়ের চিহ্ন আমি মুছে ফেলতে পারবো না। আমি আমার বেবির উপস্থিতি অনুভব করতে পারি। আমি উদয়ের পরিচয়ে আমি ওর জন্ম দিতে চাই। অনু যে মিথ্যে বলার মেয়ে নয় সেটা উদয়ের বাবা জানে। অনু সেদিন রাতের ঘটনা খুলে বলে উদয়ের বাবাকে। উদয় সেদিন বিয়েতে রাজি ছিল না। অনুর প্রতি এতটা পাগল থাকার পরেও হঠাৎ উদয়ের কি হয়েছিল? অনুর প্রতি তীব্র ঘৃণা। এই ঘৃণার কারণ জানা নেই। উদয়ের বাবা বিয়ের প্রস্তাব দিলে উদয় এক বাক্যে না করে দেয়,
কিন্তু উদয়ের বাবার জোরাজুরিতে সেদিন উদয়ের বিয়ে করতে বাধ্য হয়। কারোর কাছে বিষয়টা ক্লিয়ার না উদয় কেন বিয়ে করবে না। অবশেষে বিয়েটা হলেও উদয় অনুকে সহ্য করতে পারছে না। এমনকি বাচ্চাটাও সে নিজের বলে স্বীকার করতে চাইছে না। ফ্লোরে পড়ে গোঙাচ্ছে অনু। পুরা শরীর কেটে গিয়েছে, ছটফট করছে ব্যথায়। উদয় একের পর এক সিগারেট টাইনে যাচ্ছে। হঠাৎ উদয়ের খেয়াল হলো অনু সেন্সলেস হয়ে গেছে। উদয় অন্যদিকে ঘুরে অনুর হাতে একটা মলম দিয়ে বলে, এইটা সিনেমা পাওনি যে মেরে আবার আদর করে মলম ওষুধ লাগিয়ে দেবে, মানে চাইলে এটা লাগিয়ে নিও। আর যারা তোমাকে এই বাড়িতে এনেছে তাদের বলো তোমার দায়িত্ব নিতে। উদয় চৌধুরী তোমার দায়িত্ব কখনোই নেবে না। গুড নাইট। ফুলশয্যা মানে প্রতিটা মেয়ের কাছে বিশেষ আর স্পেশাল রাত, কিন্তু অনুর কাছে ছিল কালরাত্রি। উদয় ফুল দিয়ে সাজানো বিছানাটা তছনছ করে ফেলে। সমস্ত ফুলগুলো ছিঁড়ে একাকার করে পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে রাখে। রুমের জিনিসপত্র ভাঙচুর করে। অনুকে প্রচণ্ড মারধর করে। রক্তাক্ত শরীর নিয়ে ফ্লোরে পড়ে রইল অনু। উদয় চোখ রাঙানি দিয়ে বলল, ওষুধ লাগিয়ে নে। ওষুধ না লাগিয়ে কি প্রুফ করতে চাস? বাসর ঘরে তোর স্বামী তোকে টর্চার করেছে, আমি নারী নির্যাতনকারী, এসব প্রুফ করতে চাস তো? দুনিয়ায় সবার কাছে আমাকে খারাপ প্রমাণিত করতে চাস? এটাই তোর উদ্দেশ্য? আমার নামে মামলা করে কি কাবিনের টাকা উদ্ধার করবি? এই টাকার জন্যই তো তুই বিয়েটা করেছিস। তিহানের বাচ্চাকে আমার বাচ্চা বলে দাবি করে আমার সাদাসিধা মা বাবার মাথা খেয়েছিস। মেয়ে মানুষের গায়ে হাত তোলা পুরুষদের আমি ঘেন্না করি, কিন্তু আজ আমাকে তুই বাধ্য করলি এমন জঘন্য কাজ করতে। আমি কি কারণে এমন করেছি সেটা কেউ জানতেও পারবে না। অনু উদয়কে এই মুহূর্তে কিছুই বলার সাহস নেই। পেটে হাত দিয়ে চেপে ধরে কাঁদছে শুধু। উদয় বলে, এভাবে কেঁদে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা যাবে না অনু। ভাবিস না, এভাবে কাঁদলে আমি নিজেই ওষুধ লাগিয়ে দেব। তোর এই কষ্ট পেতে দেখে আমার অনেক আনন্দ লাগছে। মনে করে দেখ, এভাবে আমি কত কেঁদেছি। তুই আমার ইমোশনের কোনো গুরুত্বই দিসনি। সেদিন আমারও এমনই কষ্ট হতো। রাগ করতে করতে নেশা অবস্থায় অচেতন হয়ে পড়ে উদয়। বেডের এক সাইডে হাত পা চারিদিকে ছড়িয়ে শুয়ে আছে উদয়, কোনো হুঁশ নেই। অনু ব্যথায় কোকাতে কোকাতে অনেক কষ্টে উদয়কে ঠিক করে শুয়ে দিল। মাথার নিচে বালিশ দিয়ে দিল। উদয়ের গায়ে একটা চাদর দিয়ে দিল। উদয় শুয়ে আছে একটা বাচ্চার মতো। মুখটা দেখতে অনেকটা ইনোসেন্ট লাগছে। অনুর চোখের পানি উদয়ের মুখে টপ টপ করে পড়ল। রুমে সমস্ত ফুলগুলো ঝাড়ু দিয়ে এক জায়গা করে অনু একটা ওয়ার্ড্রপের ড্রয়ারে রেখে দিল। কেন যেন বাসরের ফুলগুলো ফেলতে ইচ্ছা হলো না। রুমের ভাঙাচোরা জিনিস গোছাতে গিয়ে অনু একটা অদ্ভুত জিনিস দেখল। অনুর মাথার একটা কাঁটাও পড়ে আছে। আজ থেকে 2 বছর আগে অনু চুল খোপা করে চুলে একটা কাঁটা দিয়ে বেঁধেছিল। উদয় সেই কাঁটাটা খুলে অনুর চুলগুলো খুলে দিয়েছিল। খোলা চুলে অনুকে প্রাণ ভরে দেখেছিল উদয়। সেদিন উদয়ের পরনে ছিল ব্লু জিন্স আর সাদা টি শার্ট, আর অনুর পরনে ছিল সাদা গাউন। এই চুলের কাঁটাটা নেওয়ার জন্য অনু অনেক চেষ্টা করেছিল, কিন্তু উদয় কিছুতেই দেয়নি। এই 2 বছর উদয় নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে। সেদিনের উদয় আর আজকেই উদয় বেশ চেঞ্জ হয়ে গেছে। উদয় এর এমন কাজ দেখে উদয়কে এখনো গুন্ডা বদমাশ মনে হলেও উদয় আসলে এমন ছিল না। বিগত 2 মাসে কি এমন ঘটে গেছে যার জন্য উদয় নেশা শুরু করেছে। অনুকে চোখের বিষ মনে করে। অনু নিজে নিজে ওষুধটা লাগিয়ে বালিশ ছাড়াই ফ্লোরে শুয়ে রইল। কখন ভোর হয়েছে অনু জানে না। উদয়ের অভ্যাস রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা। বাবা মায়ের একমাত্র সন্তান উদয়। লেখাপড়াতে অনেক ভালো, ডাক্তারি পাশ করেছে এইবার। মিডিয়াম গড়ন শরীরে, গায়ের রং ফর্সা,
স্কুল লাইফ থেকেই চুল একটু বড় রাখতে ভালোবাসে উদয়। সিল্কি চুলগুলো কপালে এলোমেলোভাবে পড়ে থাকে। রোজ দিনের মতো উদয় আজও ভোরে 6টায় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই চশমাটা পরে নিচে তাকিয়ে দেখে গুটিসুটি মেরে শুয়ে আছে লাল বেনারসি পরে অনু। মাথার নিচে বালিশও নেই। উদয় খেয়াল করে তার শরীরের বিভিন্ন অংশে রক্তের দাগ। উদয় অবাক হয়ে যায় দেখে। এই দাগগুলো কিভাবে এসেছে? উদয় খেয়াল করে বিছানায় অনুর এক কানের দুল পড়ে আছে। উদয় বুঝতে পারে অনু এসেছিল তার কাছে। রাগে অনুকে ডাকতে যাবে ঠিক তখনই অনুর শরীরের শুকনো রক্তগুলো দেখতে পায়। উদয় কিছু একটা ভেবে অনুকে আর ডাকে না। উদয় বুঝতে পারে কাল রাতে অনু তাকে ঠিক করে শুইয়ে দিয়েছে। উদয় ট্রাউজার আর গেঞ্জি পরে জগিংয়ের জন্য বের হয়। উদয় দেখে খুব ভোরে কাজের বুয়া বাগান ঝাড়ু দিতে এসেছে। উদয় বুয়াকে ডেকে বলে, সালেহা খালা শোনো তো। সালেহা খালা বলে, উদয় বাবা বলো। খালা, অনু ফ্লোরে শুয়ে আছে, ওর গায়ে একটা চাদর দিয়ে দিও আর মাথার নিচে একটা বালিশ দিও। সালেহা খালা একটা চাদর আর বালিশ দিয়ে অনুর শরীর ঢেকে দেয়। সালেহা খালাও জানে উদয় অনুকে সহ্য করতে পারছে না। সালেহা খালা অনুর গায়ের কাটা দাগ দেখতে পায়। উদয়ের মুড খারাপ দেখে উদয়কে কিছুই বলে না। অনু আর উদয়ের অনেক ভালো মুহূর্তের সাক্ষী ছিল সালেহা খালা। সালেহা খালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, এত সুন্দর সম্পর্কটা এভাবে নষ্ট হলো কেন? বিধাতায় কি হয়েছে? উদয় বাবা নিশ্চয়ই অনু মায়ের গায়ে হাত দিয়েছে। উদয় বাবা আমাকে দিয়ে কত শতবার অনু মায়ের কাছে চিঠি পাঠিয়েছে, বিভিন্ন জিনিস পাঠিয়েছে। আমারও কাছেও কত কেঁদেছে আর বলেছে, খালা আমার অনুকে চাই, অনুকে বোঝাও না প্লিজ, অনুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আজ সেই উদয় অনুর মায়ের গায়ে হাত তুলেছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা জ্বলন্ত উদাহরণ বুঝি উদয়। সকালে উদয় বাগানে জগিং করছে। জগিং করে ঘেমে নিয়ে একাকার অবস্থা। উদয় টাওয়েল দিয়ে ঘাম মুছতে মুছতে রুমে প্রবেশ করে দেখে অনু এখনো শুয়ে আছে। উদয় ওয়াশরুমে প্রবেশ করে আলমারি থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে উদয়। কাল রাতে নেশাক্ত অবস্থায় অনুকে প্রচণ্ড মারধর করার জন্য নিজের কাছে নিজের খারাপ লাগছে উদয়ের। শাওয়ার ছেড়ে আধ ঘন্টা দাঁড়ানোর পর ওয়াশরুম থেকে ট্রাউজার আর গেঞ্জি পরে চুল ঝাড়তে ঝাড়তে বেরোলো উদয়। উদয়ের চুলের পানি অনুর চোখে মুখে পড়তেই ঘুম ভেঙে গেল অনুর। অনুকে সজাগ হতে দেখে থমকে যায় উদয়। অনু ফ্লোর থেকে উঠতে পারছে না, পুরো শরীর ব্যথা। উদয়ের হেল্প করতে ইচ্ছা করলেও অনুর প্রতি ঘৃণা উদয়কে এগোতে দিচ্ছে না। অনু সোফা ধরে কষ্ট করে উঠল। অনু উদয়ের দিকে ক্লান্তি মাখা মুখ নিয়ে তাকালো। উদয় বুঝতে পারছে অনু তার দিকে তাকিয়ে আছে। বুঝে উদয় এর চোখ অন্যদিকে। টাওয়েলটা বেডে ফেলে দিয়ে ট্রাউজারের দুই পকেটে হাত গুজে স্ট্রং দাঁড়ালো। এভাবে ভারী কাপড় আর গয়না পরে কখনো ঘুমোনো হয়েছিল শুনি? এগুলো পরে ঘুমোনো যায় আদেও? এগুলো চেঞ্জ করে নাও। দাঁতে দাঁত চেপে রাগী কণ্ঠে বলল উদয়। আমি কোনো ড্রেস আনিনি বাসা থেকে। বিয়েতে প্রচুর শাড়ি উঠেছে, সেগুলো আম্মু সব তোমার জন্যই রেখে দিয়েছে। সেখান থেকে নিয়ে নিতে। আম্মু তো বলেই দিয়েছে ওগুলো সব তোমার। চেয়ে নেব। কাল রাতে আমার মাথার নিচে বালিশ গেল কিভাবে? আমি দিয়েছিলাম। হাউ ডেয়ার ইউ টাচ মি? বলেই উদয় দাঁতে দাঁত চেপে অনুর দিকে তেড়ে এলো। তুমি কোন সাহসে আমাকে স্পর্শ করেছো? আমার গা ঘিন ঘিন করছে এটা ভাবতেই যে তুমি আমাকে স্পর্শ করেছো। পরিণতি অনেক ভয়াবহ খারাপ হবে ভবিষ্যতে আমার কাছে আসার চেষ্টা করলে। স্পর্শ করতে হলে তোমার পেটে এই পাপের ফসল যার তার কাছে যাও। ছি, আমি ভাবতেও পারছি না অন্যত্রের অপবিত্র ফসল নিয়ে আমার ঘরে তুমি। বাবা আমার কথা বিশ্বাস করবে না জানি, কিন্তু যেদিন সত্যিটা জানবে সেদিন বুঝবে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলতে তুলতে অনু বলে, প্লিজ উদয়, নিজের অনাগত সন্তানকে এভাবে অপমান করো না। সিরিয়াসলি,
বাচ্চা কিভাবে হয় আমি কি সেটা জানি না, নাকি আমি বুঝি না, আর আমার কিছু বোঝার ক্ষমতা নেই? অনু, আমি নিজের চোখে দেখেছি তোমাকে আর তিহানকে। কি বারবার তিহান তিহান করছো? কে তিহান? কিসের তিহান? তিহানের সাথে বারবার আমার নামটা কেন জুড়ে দিচ্ছ? সে আমার বড় ভাইয়ের মতো। স্টপ ইট অনু, আর নেওয়া যাচ্ছে না। এমন সময় সালেহা খালা নাস্তা খাওয়ার জন্য ডাকতে এলো অনু আর উদয়কে। অনু খালাকে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি, খালাকে একটা সুতির শাড়ি দিয়ে যেতে বলে। সালেহা খালা একটা লাল হলুদ প্রিন্টের শাড়ি এনে দিল। অনু শাড়িটা পরে নিচে গিয়ে উদয়ের মা বাবাকে সালাম করলো। উদয়ের মা বলে, অনু এভাবে ঝুঁকে সালাম করো না, তুমি অসুস্থ, এভাবে ঝুঁকো না। নাস্তার টেবিলে অনু, উদয়ের মা বাবা বসে আছেন উদয়ের জন্য। এমন সময় উদয় রেডি হয়ে ফোন চাপতে চাপতে বেরিয়ে এলো। উদয়ের বাবা বলে, কোথায় যাচ্ছ নাস্তা না খেয়ে উদয়? উদয় বলে, ওই মেয়েটার সাথে নাস্তা খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। উদয়, বাড়াবাড়িটা একটু বেশিই করছো তুমি, অনুর সাথেই নাস্তা খাবে। উদয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে গেল। এই অবৈধ সন্তান নষ্ট না করলে তোকে আমার বাড়ি থেকে বের করে দেব বলে উদয় অনুর চুলের ধরে ঝাঁকুনি দেয়। এই বাচ্চা কিছুতেই আমি আমার পরিচয়ে জন্ম দিতে দেব না। সমাজের কাছে তুই তোর সম্মান বাঁচাতে আমার জীবনটা নষ্ট করলি কেন? তোকে আমি 7 দিন সময় দিলাম, যদি এর মাঝে এই বাচ্চার ব্যবস্থা না করিস তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না। আর শোন, ভুলেও মা বাবাকে বলবি না আমি তোকে বাচ্চা নষ্ট করতে বলেছি। তুই বলবি এটা অ্যাক্সিডেন্ট, কিভাবে কি হয়েছে আমি জানি না। অনু অবাক হয়ে তাকিয়ে থাকে উদয়ের দিকে। অনু চোখ দিয়ে ঝরে চলছে অঝোর ধারার পানি। উদয়কে সে কিভাবে বোঝাবে? বোঝানোর ভাষা খুঁজে পাচ্ছে না। সকালে রাগ করে না খেয়ে বেরিয়ে গেছে, আর সন্ধ্যায় এসে আবার রাগারাগি করছে। উদয় আবারও উত্তেজিত হয়ে বলে, এভাবে চুপ আছিস কেন? চুপ থেকে আমার কথা এড়িয়ে যাচ্ছিস? আমি কি বলবো উদয়? যে বাবা নিজের সন্তান মেরে ফেলার জন্য বউয়ের গায়ে হাত তোলে, তাকে বলার মতো কিছুই নেই আমার। শোন অনু, এই বাচ্চা যদি আমার হতো তোকে আজ মাথায় করে রাখতাম আমি। আমার সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য সব রকম যুদ্ধ করতাম আমি, কিন্তু তিহানের সন্তানকে কেন আমি আমার সন্তান বলে পরিচয় দেব? উদয়, আল্লাহর দোহাই লাগে, এই তিহান নামটা বলে অন্তত আমাকে অসম্মান করো না প্লিজ। আমি নিতে পারছি না। তুমি কি ভুলে গেছো সেই রাতের কথা? কোন রাত? আজ থেকে 2 মাস আগে। সেদিন অঝোরে বৃষ্টি হচ্ছিল। বাসায় যেতে না পেরে তোমার বাসায় এসেছিলাম, আর তুমি সেদিন ড্রিঙ্ক করেছিলে। সেদিন তুমি আমাকে মদ্যপান করতে বাধ্য করেছিলে অনু। এখনো মনে পড়লে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব হয় আমার। সেই কষ্ট আমি নিতে পারিনি। অনুর মনে প্রশ্ন জাগে, উদয় তিহানের কথায় কেন বারবার তোলে? তিহানের সাথে আসলে কি? অনু সেই দিন রুমের বাইরে গিয়ে তিহানকে ফোন করে। তিহান ভাইয়া, একটা কথা আস্ক করতে পারি? করো। উদয় আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে। কেউ কি কিছু বলেছে উদয়কে? আর ও কেনই বা সন্দেহ করে? অনু, তুমি খুব বোকা, তাই আসল সত্যটা বুঝতে পারো না। একটা ছেলে ভালো হলে তার প্রেমিকাকে রেপ করতে পারে? রেপ করে সেই সন্তান অস্বীকার করতে পারে? কেউ কাউকে ভালোবাসলে অন্তত এটা করতে পারে না, জানি। উদয়কে তুমি পাত্তা দিতে না, তাই উদয়ের প্ল্যান ছিল এটা। উদয় তোমাকে রেপ করবে যাতে তুমি বাধ্য হও বিয়ে করতে। তুমি কি কিছুই বোঝো না? শোনো অনু, ছেলেরা বিয়ের আগে শরীর পেয়ে গেলে তাদের আর কোনো চাহিদা থাকে না। উদয়েরও তাই হয়েছে। এসব কি বলছেন তিহান ভাই? এমন সময় উদয় ফোনটা কেড়ে নিয়ে বলে, বাহ, লজ্জা করে না তোর? এক্ষুনি বের হ আমার বাসা থেকে। আজ আমি মা বাবাকে সবটা খুলে বলবো। তোর সব পাপের কাহিনী আজ জানাবো সবাইকে। কি ভেবেছিস তুই? উদয় অনুর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। উদয়ের বাবা উদয়ের গালে জোরে একটা থাপ্পড় মেরে বলল, অনেক হয়েছে,
মেয়েটাকে এইভাবে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? মেয়েটা যে অসুস্থ সে কথা কি ভুলে গেছিস? বাহ বাবা বাহ, থাপ্পড়টা আমাকেই মারলে? আমি কেন ওকে পছন্দ করছি না সেটা ওর কাছেই জিজ্ঞেস করো। অনুর কাছে আমার কিছুই জানার নেই, যা বলার তুই বল। বাবা, ওর পেটের সন্তান আমার না, বিলিভ মি। ওই বাচ্চা তিহানের। ও কেবলই তিহানের সাথে গল্প করছিল, তাও আবার আমাকে লুকিয়ে চুরিয়ে। তিহানের সন্তানের দায়ভার আমি কেন নেব? বলতে পারো বাবা? তোমরা কেন অনুকে তিহানের বাড়িতে দিয়ে আসছো না? অনু উদয়ের বাবার দিকে তাকিয়ে অঝরে কাঁদছে। উদয়ের বাবা বুঝতে পারে অনু কোনো ভুল করেনি। উদয়ের বাবা উদয়কে বলে, তিহান তো তোমারই বন্ধু, তার সাথে অনু কথা বললেই খারাপ রিলেশন হয়ে গেল? দিন দিনে এত নিচে নামছো, ছি উদয় ছি। এতটা খারাপ তুমি কবে হলে, আর কিভাবে হতে পারলে? বাবা, তিহান আমার বন্ধু, ওর নয়। ওর কিসের কথা তিহানের সাথে সেটাই জিজ্ঞেস করো। অনু মা, তুমি কি কথা বলছো তিহানের সাথে? বাবা, উদয় আমাকে কেন সন্দেহ করে সেটা জানতেই ফোন দিয়েছিলাম। তিহান ভাইয়া কি এ ব্যাপারে কিছু জানে? উদয়ের সন্দেহের কারণ জানতেই ফোন দিয়েছিলাম। উদয়ের বাবা অনুকে বলে, তোমাকে আমি এ বাড়িতে এনেছি, কে কি বলল সেটা নিয়ে ভাববে না। আমার বিষয় সম্পত্তি সব আমি তোমার সন্তানের নামে করে দেব। কারোর যদি ভালো না লাগে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার নাতিকে আমি চাই। অনুমা। উদয় রাগ দেখিয়ে কোথায় যেন চলে গেল। অনু নিজের রুমে গেল। উদয়ের ফুপি বলে, ভাই তোমার উচিত হয়নি উদয়ের অমতে বিয়েটা দেওয়া। জোর করে সব হলেও ঘর সংসার জিনিসটা হয় না। উদয়ের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, অনুর পেটে উদয়েরই বাচ্চা, আর উদয় কোনো কারণে অনুকে ভুল বুঝেছে। এই ভুল বোঝাবুঝি একদিন না একদিন মিটে যাবেই। তাছাড়া উদয় অনুকে ভীষণ ভালোবাসে। সেই ছোটবেলা থেকে অনুর পেছনে ঘুরছে উদয়। অনু বলতে পাগল আমার ছেলে। আজ যদি আমি ওদের বিয়ে না দিতাম তাহলে উদয় কোনো দিন আর বিয়ে করতো না। অনু অন্য কোথাও বিয়ে হলে উদয় ভেঙে পড়তো। উপর উপর রাগ হলেও উদয় অনুর প্রতি ভালোবাসা এক বিন্দুও কমেনি। উদয়ের জীবনে অনু না থাকলে আমি কখনো পুত্রবধূ নাতি নাতনির মুখ দেখতে পারবো না। আমার উদয়ের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আর বাবা হয়ে আমি কখনো সেটা চাইবো না, আমার ছেলের এমন ক্ষতি হোক। কিন্তু আমাকে জানতে হবে উদয়ের কিসের এত ঘৃণা। আবার একটা জিনিস বুঝতে পারছি না, অনু তো আগে উদয়কে পছন্দ করতো না, কিন্তু অনু হঠাৎ এমন নরম হয়ে গেল কেন? অনু তো অত্যাচার সহ্য করে পড়ে থাকার মেয়ে নয়। ও কেন চুপচাপ সব সহ্য করছে? এই সহ্যের কারণ কি? অনু হঠাৎ বদলে গেল কেন? উদয়ের বাবা মা, সালেহা খালা সবার মনেই এই একই প্রশ্ন, অনু এমন চুপ হয়ে গেল কেন? সেদিন সালেহা খালা অনুকে বলে, মা, অনু তুমি তোমার বাবার কাছে চলে যাও। এখানে থেকে কেন এই অত্যাচার সহ্য করছো? তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না আমি। অনু কেঁদে দিয়ে বলে, আমি উদয়কে ভালোবাসি খালা। আমি ভীষণ ভালোবাসি উদয়কে, তাই ওর প্রেমের চিহ্ন মুছে ফেলতে পারিনি আমি। সবাই বলেছিল এই বাচ্চা নষ্ট করে ফেলতে, কিন্তু আমি উদয়কে ভীষণ ভালোবাসি বলে ওর অস্তিত্বকে নষ্ট করিনি। আমার হাজার কষ্ট হলেও ওকে জন্ম দেব, উদয়ের পরিচয়ে ওকে সমাজের সামনে আনব, আমার যতই কষ্ট হোক না খেলা। ডাক্তার, বাচ্চাটা আমার স্ত্রীর অবৈধ বাচ্চা, প্লিজ বাচ্চাটা নষ্ট করুন। আমি অনেক কষ্ট করে ওকে হসপিটালে এনেছি, আমার স্ত্রী যেন বুঝতে না পারে। যত টাকা লাগে আমি দেব, তবুও যে কোনোভাবে এই পাপের চিহ্ন মুছে ফেলুন। ডাক্তার বললেন, আপনি কি পাগল? কারোর অজান্তে তার সন্তান আমরা নষ্ট করতে পারি না, এটা আইনত অপরাধ। ডাক্তার, যে জিনিসের কোনো বৈধতা নেই তার কিসের পাপ? উদয়, আপনি নিজেও একজন ডাক্তার, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। তাছাড়া আপনার স্ত্রীকে আমরা সব রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ওনার শারীরিক কন্ডিশন অনেক খারাপ।
এই মুহূর্তে এমন কিছু করলে তাকে বাঁচানো যাবে না। আপনি কি চান আপনার স্ত্রী মারা যাক? উদয় খুব নরম কণ্ঠে বলে, না ডাক্তার, অনুর যেন 1%ও ক্ষতি হয় না। অনুকে সেফ রেখেই বাচ্চাকে মারতে হবে। দরজার আড়াল থেকে এমন কথা শুনে চমকে যায় অনু। অনু ডাক্তারের রুমে প্রবেশ করে উদয়ের গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, ছি, নিজের সন্তানকে খুন করতে এত অভিনয়! তুমি কি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছো? ডাক্তারকে একগাদা মিথ্যা বলছো কেন? তুমি নিজে একজন ডাক্তার হয়ে একটা অনাগত সন্তানকে খুন করার কথা কিভাবে বলো? শোনো উদয়, আমি এই সন্তানের জন্ম দেব, তার জন্য আমাকে যতই যুদ্ধ করতে হয় হোক, তবুও ওকে আমি পৃথিবীতে আনব। তোমার সাথে আর আমি থাকবো না। তুমি আমার সন্তানের জন্য রিস্ক। এখন আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। মনে রেখো, একদিন না একদিন তোমাকে আফসোস করতে হবে। তোমার সন্তানকে বাঁচাতে তুমি মরিয়া হয়ে উঠবে। সেই দিন অনেক বেশি দেরি হয়ে যাবে। তোমার হাতে কিছুই থাকবে না। অনু পেটে হাত দিয়ে বলে, পুচকু, তুই ছেলে না মেয়ে আমি জানি না, তবে জানি তুই আমার ভেতর বেড়ে উঠছিস তুই। তবে তুই কষ্ট পাস না, তোর বাবা তোকে ভালোবাসে না তাতে কি? তোর মা তোকে অনেক ভালোবাসে পুচকু, কান্দিস না। অনু রাগ করে হসপিটাল থেকে বেরিয়ে এলো। উদয় কেন এতটা বদলে গেল? কি এমন হয়েছিল যার জন্য সে অনু পাগল উদয়ের আজ এত ঘৃণা? তাহলে কি তিহানি ঠিক, ছেলেরা মেয়েদের শরীর ভোগ করার পর আর চাহিদা পায় না? উদয়ও কি তাই? কিন্তু উদয় বারবার কেন তিহানের বাচ্চা করছে? এই সত্যতা যাচাই করতে হবে। গতকাল রাতে উদয় এসে হঠাৎ অনুর সাথে ভালো ব্যবহার করছিল। অনু শুয়েছিল। উদয় এসে মাথায় হাত দিয়ে বলে, তোমার শরীর ঠিক লাগছে না, কাল আমার সাথে একবার হসপিটালে যাবে প্লিজ? অনু হঠাৎ উদয়ের কথা শুনে খুশিতে পাগল হয়ে যায়। অনু ভাবতে পারেনি উদয় তাকে ডাক্তারের কাছে নিয়ে আসবে, কিন্তু উদয়ের মনে এমন কিছু ছিল অনু ভাবতে পারেনি। অনু সেই দিন রাগ করে ওর বান্ধবীর বাসায় চলে যায়, ফোনটা সুইচ অফ করে রাখে। অনুর বান্ধবী সিয়া অনুকে দেখেই চমকে যায়। কিরে অনু তুই, হোয়াট আ সারপ্রাইজ! অনু ভিতরে প্রবেশ করে বলে, এই তো এলাম, অনেক দিন দেখা হয়নি তাই। খুব ভালো করেছিস। উদয় কয়, যাক শেষমেশ উদয়ের ভালোবাসাটা বুঝেছিস। উদয় তো পৃথিবীর সব থেকে সুখী মানুষ এখন, কারণ সে তার অনুকে পেয়েছে। অনু সিয়ার দিকে তাকিয়ে বলে, উদয় আর উদয় নেই রে সিয়া। অনুর চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে আছে। একটা সাহায্যের জন্য এসেছি, তুই ছাড়া আমার কাছে কেউ নেই। এভাবে বলছিস কেন? কি হয়েছে সেটা বল আগে। তিহানের ব্যাপারে কিছু জানিস সিয়া? কোন ব্যাপার? উদয় আমাকে তিহানকে নিয়ে সন্দেহ করছে। অনু, তিহান আর উদয়ের একটা ব্যক্তিগত ঝামেলা ছিল হয়তো, সেটা রেশ ধরে উদয় সন্দেহ করছে। কি ঝামেলা সিয়া? তিহান আর উদয় দুজনেই তোকে পছন্দ করত, এটা নিয়ে ওদের মাঝে ঝামেলা হয়। একটা সময় তিহান উদয়কে বলে, আমরা আর নিজেদের মধ্যে ঝামেলা না করি, দুজন দুজনের মতো অনুকে ভালোবাসার কথা প্রকাশ করব। কিন্তু কেউ অনুকে দুজনের ব্যাপারে কিছুই বলবো না। আমি এতটুকু জানি, তোকে নিয়ে এতটুকুই ঝামেলা হয়েছিল দুজনের মাঝে। অনু অবাক হয়ে গিয়ে সিয়াকে বলে, তিহান তো আমাকে বোনের মতো দেখে, এখনও বোন ডাকে, আমিও তাকে ভাই ডাকি। তিহান তো কখনো আমাকে প্রস্তাব দেয়নি। বলিস কি? তিহান তো ভীষণ পাগল ছিল তোর জন্য। এটা কিভাবে সম্ভব? তিহান তোকে কখনো প্রপোজই করেনি? না সিয়া, আমি আজই প্রথম জানলাম। তাছাড়া তিহান ভাই খুব ভালোভাবেই জানে আমি উদয়কে ভালোবাসতাম। আমি একটা সময় উদয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই প্রেমটা খুব ভয়ানক ছিল। আমার সব কিছুর সাথে উদয়ের মিশে গেছিল, আর সব কিছু সাক্ষী তিহান ভাই ছিল। আমার প্রেম, আমার ভালোবাসার সব কিছু তিহান ভাইকে বলেছিলাম। তিহান ভাইয়ের সাথে আমার বরাবরই ভালো রিলেশন, সেটা প্রেমের নয়, বন্ধুত্বের। অনু,
সিয়া, উদয়, তিহান সবাই স্কুলে একসাথেই পড়তো। তবে অনু উদয়ের একটু জুনিয়র ছিল। এক পাড়ায় বাড়ি হওয়াতে ছোটবেলা থেকে রাগ, অভিমান, খুনসুটি নিয়েই বড় হয়েছিল ওরা। কিন্তু ভীষণ পাগলামো করতো অনুর জন্য। প্রথম অবস্থায় অনু প্রেম ভালোবাসার অনুভূতি ছিল না উদয়ের প্রতি, কিন্তু পরবর্তীতে অনুর মনেও ফিলিংস জাগে উদয়ের জন্য। অনু ভালোবাসে উদয়কে, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার আগেই উদয় অনুর থেকে দূরে সরে যায়। সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। উদয় ফোন দিয়ে অনুকে বলেছিল, অনু, কোনোদিন কি আমার হবি না? ভিডিও কলে অনু দেখেছিল উদয়ের কষ্টে ভরা মুখটা। উদয়ের দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। উদয় পাগলামি করছিল, ভীষণ পাগলামি, যে পাগলামি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল উদয়ের ভেতরের কষ্ট। অনু বারবার প্রশ্ন করছিল, উদয় প্লিজ এভাবে কেঁদো না, আমাকে বলো তোমার কি হয়েছে। উদয় সেদিন কান্না ভেজা কণ্ঠে বলেছিল, অনু, আমি তোকে খুব ভালোবাসি। আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না। আমি তোমার ভালোবাসার যোগ্য না। এই পাগলটাকে একবার ভালোবেসে দেখতে অনু। আমার যদি দুটা হৃদয় থাকতো, দুটাই তোকে দিয়ে দিতাম। জানি সম্ভব না, তবুও বলবো, একবার আসবে আমার জীবনে, একটা দিন আমাকে ভালোবাসবে, তাহলে ওই ভালোবাসাটুকু নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো। কেন তুমি অন্যকে ভালোবাসলে অনু? এই উদয়কে কাঁচের মতো টুকরো টুকরো করে ফেললে। অনু উদয়কে বলেছিল, আমি আসছি উদয়, আজ তুমি জানবে এই অনু কাকে ভালোবাসে। অনু ফোনটা কেটে দেয়। সেদিন আগে তিহানের সাথে দেখা করতে যায়। তিহানকে অনু জানিয়েছিল সে উদয়কে তার মনের কথা জানাতে চায়। অনু তিহানকে একটা চিরকুট দিয়েছিল উদয়কে দিতে। অনু সরাসরি উদয়কে ভালোবাসার কথা বলতে লজ্জা পাচ্ছিল। তিহানের কাছ থেকে সোজা উদয়দের বাসায় যায়, কারণ কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায়। সেই ঝড়ে অনু বাসায় পৌঁছানোর কোনো উপায় ছিল না। উদয়ের বাড়িটা কাছাকাছি ছিল। অনু উদয়ের বাসায় যাওয়ার পরই ঘটে সেই অঘটন। সেদিনের পর থেকে উদয়ের পরিবর্তন। উদয় বারবার অনুর বাচ্চাকে তিহানের বাচ্চা বলে দাবি করছে। এর অ্যাকচুয়াল কোনো কারণ অনুর জানা নেই। নিজের ভালোবাসার মানুষের কাছে রেপ হওয়ার মতো লজ্জাজনক অপমান আর কোনো কিছুতেই নেই। ভালোবাসার মানুষের সেই ফসল না যায় মুছে ফেলা, না যায় কাউকে বলা। মাতৃত্ব প্রতিটি মেয়েকে ভেতর থেকে বাধা দেয় তার সন্তানের ক্ষতি করতে। উদয় একদিন সালেহা খালার কাছে একটা সাদা শাড়ি আর কাঠগোলাপের গাজরা পাঠিয়ে বলেছিল, জানি এটা অনু নেবে না, তবুও দিও, কোনো দিন যদি ভালো লাগে পরবে। সেদিন ছিল নববর্ষ। সেদিন অনু সত্যি শাড়িটা পরেছিল। শাড়ি পরে বাসার বাইরে বেরোলে উদয় অস্থির নয়নে দেখেছিল অনুকে। অনুকে সাদা শাড়িতে একটা স্নিগ্ধ লাগছিল, সেটা উদয়ের জানা ছিল না। অনু উদয়ের সামনে এলে উদয়ের হাত পা কাঁপছিল। ভেতর থেকে এক ভয় লজ্জা কাজ করছিল উদয়ের। উদয় কিছুতেই বলতে পারছিল না, শুধু বলেছিল, এত সুন্দর তোমাকে কাছ থেকে এই প্রথমবার দেখলাম। একবার উদয়ের ভয়ানক জ্বর হয়েছিল, যে জ্বরে উদয়ের কোনো হুঁশ ছিল না। জ্বরের ঘোরে শুধু অনু অনু করছিল। অনু দেখতে এসে উদয়ের কপালে হাত রাখতেই উদয় বলেছিল, আমার এ অসুখ অনন্তকাল থেকে যাক, এ বাহানায় অন্তত তুমি কপালে হাত ছুঁয়ে দাও। এই অসুখ বারবার হোক আমার, তুমি বারবার স্পর্শ করো। কোথা থেকে যে কি হয়ে গেল, ভালোবাসা থেকে বিচ্ছেদে পরিণত হলো সব। বিচ্ছেদে মানেই জীবন থেকে প্রিয় মানুষটার বিদায়। বিচ্ছেদের যন্ত্রণা বড় বেদনাদায়ক। জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছে অনু। সিয়ার বাসার নিচেই দুজন স্বামী স্ত্রী তাদের বেবিকে নিয়ে খেলা করছে। স্বামী আর স্ত্রী হাত ধরে হাঁটছে। বাচ্চাটাকে পেয়ে ওর মা বাবা চোখে মুখে আনন্দের শেষ নেই। অনু নিজের পেটে হাত দিয়ে বলে, সোনা, তোর কি সত্যি কপাল এতটাই খারাপ যে বাবার আদর পাবি না? চিন্তা করিস না, কত নবজাতকেরই তো জন্মের আগে বাবা থাকে না, তুইও তারই মনে করবি। এমন সময় সিয়া এসে বলে, অনু, তারপর বল কি অবস্থা? অনু সিয়াকে বলে, জানিস
সিয়া, আমার কপালটা না খুব খারাপ, তবে এতটা খারাপ জানতাম না আমি। দেখ, উদয় একটা সময় আমার জন্য পাগল ছিল, আর এখন আমি পাগল হলাম, ও বদলে গেল আমাকে পাগল বানিয়ে। সিয়া বলে, মানে? মানে আমি উদয়কে ছেড়ে একেবারে চলে এসেছি। হোয়াট? কেন? তুই কি জানিস না উদয় তোকে কতটা ভালোবাসে? ভালোবাসতো সিয়া, এখন আর ভালোবাসে না। ও চায় না আমি ওর সাথে থাকি। ও সবসময় বলে আমি যেন ওর জীবন থেকে চলে যাই। এই বাচ্চা উদয়ে চায় না সিয়া, তাই আমি চলে এসেছি। দেখ অনু, রিলেশনে রাগারাগি আছে, তাই বলে কি বিচ্ছেদ করতে আছে? উদয় ঠিকই তোকে নিতে আসবে, দেখিস। ও কখনো আসবে না, কারণ ও বেঁচে গেছে। ও আমাকে ঝামেলা মনে করে। এমন সময় বাইরে দরজায় কেউ কড়া নাড়ছিল। সিয়া দরজা খুলে অবাক হয়ে যায় উদয়কে দেখে। এ কি উদয়, তুমি? অনুকে ডাকো সিয়া, আমি ওকে নিতে এসেছি। অনু, আমি জানি ও এখানেই আছে, আমি ওর লোকেশন দেখেই এসেছি। তুমি বসো, তোমার সাথে কথা আছে। না সিয়া, আমি বসবো না। উদয়, একটা কথা বলি, আমি তো সবই জানি তোমাদের। অনুকে প্লিজ কষ্ট দিও না, অনু তোমাকে খুব ভালোবাসে। সিয়া, তোমার কাছ থেকে অন্তত মিথ্যা ডিজার্ভ করি না। অনু আমাকে কোনোদিন ভালোবাসেনি, বা বলেওনি। বলার আগেই তো তুমি দূরত্ব শুরু করলে। অনুকে কষ্ট দিও না, ও এমনি অনেক কষ্টে আছে। সিয়া, অনু আমাকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে। অনুর দেওয়া আঘাত আমি ভুলবো না। আমি ভেতরে আমিটাকে কেউ কোনোদিন দেখে নি, আর দেখতেও পাবে না। প্লিজ উদয়, কিছু মনের মাঝে না রেখে সবটা ক্লিয়ার করো। ঝামেলার কারণটা খুঁজে বের করো, দেখবে সব অশান্তি মিটে যাবে। সিয়া, সব কিছু কি মেটার মতো? প্লিজ বাদ দাও। এমন সময় অনু এসে বলে, কেন এসেছো? বাড়ি চলো অনু। কেন? আমাকে মেরে ফেলতে, নাকি রাস্তায় নিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে মারতে চাও? অনু, তুমি ভাবলে কি করে আমি তোমার ক্ষতি করব? জানোয়ারের মতো বাসর ঘরে যে গায়ে হাত তুলতে পারে, সে কি না পারে? প্লিজ চলে যাও এখান থেকে, আমাকে শান্তি দাও। সরি, তোমার গায়ে হাত তোলা ঠিক হয়নি, আর কখনো এমন হবে না। প্লিজ চলো, বাবা অনেক চিন্তা করছেন। ও, বাবা চিন্তা করছেন তাই? শুধুমাত্র বাবার জন্য? তুমি ফিরে যাও উদয়, এই চরিত্রহীনের মুখ আর তোমাকে দেখতে হবে না। উদয় কোনো কথা না বলে অনুর হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। অনু ছোটাছুটি করার চেষ্টা করলে উদয় কোলে করে গাড়ির ভেতরে উঠায় অনুকে, তারপর গাড়ির দরজা লক করে দেয়। উদয় গাড়ি স্টার্ট দিয়ে গান চালিয়ে দেয়। ও মেঘ, ও মেঘের তুই জানা উড়ে, আমার বন্ধু থাকে যে শহরে। ও মেঘ, ও মেঘ রে, তুই বলিস বন্ধুরে আমি আজও ভালোবাসি যে তারে। মেঘের সাথে মেঘের খেলা, বন্ধু করলো অবহেলা। বন্ধু আমার রইল না দূরে, আমি আজও ভালোবাসি তারে। মেঘ শুধু দুঃখেই পেলেই কাঁদে, রংধনু হয়ে আবার হাসে। আমার দুঃখ নিয়ে আমায় বৃষ্টি ঝরে অবহেলা, বন্ধু করলো অবহেলা। বন্ধু আমার রইল কোন দূরে, আমি আজও ভালোবাসি যে তারে। গানটা শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গেছে উদয় অনু দুজনেই। গানটা এই মুহূর্তে দুজনকে একই বোঝাচ্ছে, কারোর প্রতি কারোর ভালোবাসার বিন্দুমাত্র কমেনি। উদয় অনু দুজনের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, যেন কতদিন হয়ে গেছে দুজন দুজনকে দেখে না। উভয়ের চাউনির মাঝে একটা স্পষ্ট, অনুর জন্য উদয়ের কষ্ট হচ্ছে, কিন্তু উদয়ের মনে চাপা কষ্ট লুকিয়ে আছে, যার জন্য উদয় তার ভালোবাসা প্রকাশ করতে পারছে না। গাড়ির মাঝে অনু ঢলে পড়ে উদয়ের কাঁধে। উদয় অনুকে বলছে, সোজা হয়ে বসো অনু, এভাবে কাঁধের উপর থাকলে আমার অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। উদয় অনুর মাথা সোজা করে দিল, কিন্তু অনু আবার ঢলে পড়ল। উদয় খেয়াল করলো অনু চোখ বন্ধ করে আছে। উদয় প্রথমে ভেবেছে অনু ঘুমিয়ে পড়েছে, কিন্তু ডাকাডাকির পরও যখন অনু জ্ঞান ফেরেনি,
উদয় তখন ভয় পেয়ে যায়। উদয় সাথে সাথে গাড়ি থামিয়ে অনুর মুখে ধরে ডাকাডাকি করে, কিন্তু অনুর কোনো হুঁশ নেই। উদয় দেখল অনু সেন্সলেস হয়ে আছে। উদয় মাথায় হাত দিয়ে চুল উড়িয়ে দিতে দিতে বলল, ও মাই গড, অনু সেন্সলেস হয়ে গেছে। অনুর যদি কিছু হয় তার জন্য একমাত্র দায় আমি থাকব। উদয় অনুকে ডাকাডাকি করে, মুখে পানির ছিটা দেয়, কিন্তু কোনো কাজ হয় না। উদয় ভয় পেয়ে যায়। এই ভয় অনুকে হারানোর ভয়। উদয় অনুর গালে হাত দিয়ে বলে, অনু, আমি আর কখনো এমন আচরণ করব না। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে এমন করেছি, কিন্তু আমি খেয়াল করিনি এতে তোমার ক্ষতি হতে পারে। তোমার পেটের বাচ্চার বাবা যেই হোক, মা তো তুমিই। তোমার খুশির জন্য আমি এটা মেনে নেব। প্লিজ সুস্থ হয়ে যাও। সেন্সলেস অনু পড়ে আছে উদয়ের কাঁধে মাথা দিয়ে। উদয়ের কথা অনুর কানে পৌঁছালেও তার উত্তর দেওয়ার শক্তি হয়তো অনুর ছিল না। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে ভালোবাসা হয়, হাজার রাগ অভিমান হলেও তার কিছু হলে মনটা বিচলিত হয়ে পড়ে। অনু যদি দেখতো উদয়ের চোখে মুখে তার জন্য এত দুশ্চিন্তা, তাহলে হয়তো অনু সাথে সাথে সেন্স ফিরে পেত। উদয় নিজেও একজন ডাক্তার। অনুর পালস ধরে বুঝতে পারে খুবই কম। অনুর শরীর প্রচণ্ড দুর্বল। গাড়িতে থাকা পানির বোতল থেকে চোখে মুখে পানির ছিটা দিলেও সেন্স আসে না অনুর। অচেতন অবস্থায় কিছু একটা বলছে অনু। উদয়ের শার্টের কলারে হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছে অনু। অনু কিছু একটা বলছে। উদয় শোনার জন্য অনুর মুখের কাছে কান নিয়ে ঝুঁকে যায়। উদয়, আমাকে ছেড়ে যেও না। আমি কি ভুল করেছি উদয়? কেন আমাকে তুমি কষ্ট দাও? তুমি কি সত্যি বদলে গেছো? তোমার অনু কি এতটাই খারাপ যাকে আর ভালোবাসা যায় না? উদয়, আমি কখনো মিথ্যে বলিনি জীবনে। আমাকে একটা বার বিশ্বাস করো, এই বাচ্চা তোমার। তোমার অনু কোনো পাপের চিহ্ন বহন করতে পারে না উদয়। তোমার অনু কোনো ভুল করেনি উদয়। তোমার বাচ্চাকে মেরো না উদয়। ও তোমার সন্তান। ও ওর বাবাকে খুব ভালোবাসে। আমার পেটে কান পেতে শোনো, ও তোমাকে ডাকছে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বুজে পড়ে আছে অনু। নিজের অজান্তেই কি বকবক করে চলেছে। উদয়ের চোখে পানি জমেছে। সে অনুকে কখনো এভাবে দেখতে চায়নি। অনুর মুখটা নিষ্পাপ লাগছে দেখতে। উদয় অনুর মুখের দিকে তাকিয়ে ভাবছে, এই ইনোসেন্ট মুখটা কিভাবে কোনো ভুল করতে পারে। তাছাড়া একটা অচেতন মেয়ে কিভাবে মিথ্যা বলতে পারে। অনু যে এখন নিজেরই কন্ট্রোলে নেই সেটা বুঝতে পারছে উদয়। অচেতনভাবে কেউ কখনো মিথ্যা বলতে পারে না। উদয় অনুর পেটে কান দিয়ে শুনতে পায় তার বাচ্চার রেসপন্স। পেটের ভেতর যে আছে তার উপস্থিতি স্পষ্ট বুঝতে পারছে উদয়। কেমন যেন উদয়ের কানে এমন একটা সাউন্ড এলো, বাবাই, মাম্মাকে আর কষ্ট দিও না। মাম্মা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। বাবাই, আমি কি ভুল করেছি? আমাকে তুমি একটুও ভালোবাসো না? আমার সাথে যাদের জন্ম হবে তাদের বাবাইরা তাদের মাম্মামদের খুব যত্ন করে যাতে তারা পৃথিবীতে আসতে পারে সুস্থভাবে। বাবাই, সব দোষ তো হয়তো আমারই, তাই আমাকে তুমি ভালোবাসো না। আমাকে মেরে ফেলো, তবুও মাম্মাকে ভালোবেসো। হঠাৎ যেন উদয়ে অন্য জগতে চলে গিয়েছিল। এগুলো কি শুনল সে? এই কথাগুলো যেন উদয়কে আরও বেশি যন্ত্রণা দিচ্ছে। হয়তো উদয়ের কল্পনা তাকে এই কথাগুলো বলেছে। উদয় অনুকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। উদয়ের মা বাবা এমন দৃশ্য দেখে খুশিতে আত্মহারা। তারা এটাই চেয়েছিল, তাদের ছেলে যেন আগের মতো আবার স্বাভাবিক হয়ে যায়। উদয়ের বাবা মা খুশি হলেও কিছুটা চিন্তিত অনুকে কোলে তুলে নেওয়ার কারণই বা কী? অনু কি তাহলে অসুস্থ? এমন সময় উদয় একজন গাইনি ডাক্তারকে তার বাড়িতে আসতে বলে। উদয়ের ফোনে ডাক্তারও চলে আসে। ডাক্তার আসতেই দেখে উদয়ের মা বাবা শিওর অনুর কিছু হয়েছে। তখন তারা উদয়ের রুমে যায়। অনুকে এভাবে পড়ে থাকতে দেখে বলে, বাবা উদয়, অনুর মায়ের কি হয়েছে? উদয় বিষণ্ণ মন নিয়ে বলে, মা বাবা, দেখো অনু সেন্স আসছে না। ও এভাবে পড়ে আছে কেন? অনেকটা টাইম তো হয়ে গেছে। ডাক্তারবাবু,
অনুকে চেক করে বলেন, উদয়, তুমি নিজেও একজন ডাক্তার, তোমার সিনিয়র ডাক্তার হিসেবে পরামর্শ দেব, তোমার ওয়াইফকে একটু কেয়ারফুলি রেখো, ওর শরীর কিন্তু খুব খারাপ, মানসিক চাপে আছে সে। আপনি ওর হাজবেন্ড, ও কী নিয়ে মানসিক চিন্তায় আছে বুঝে বের করুন। ওনাকে এখন হাসিখুশি রাখুন, ওনার মাঝে যেন ডিপ্রেশন জিনিসটা না থাকে, তাহলে মা বাচ্চা উভয়ের জন্যই ক্ষতির কারণ হবে। এমন সময় অনু সেন্স ফিরে আসে। ডাক্তার অনুকে বলে, মিসেস উদয়, কিসের এত দুশ্চিন্তা? যার উদয়ের মতো হাজবেন্ড আছে তার এত চিন্তা থাকার কথা না। উদয় সব পেশেন্টদের মানসিক সাপোর্ট যেভাবে দেয়, রুগীরা ওষুধ না খেয়েও উদয়ের সাথে কথা বলেই সুস্থ হয়ে যায়। আর সেখানে আপনি এতটা চিন্তিত কেন? এখন থেকে রেস্টে থাকো, কোনো চিন্তা নেই। ডাক্তার বেরিয়ে গেল। উদয়ের বাবা বলে, উদয়, তুমি নিশ্চয়ই মেয়েটার গায়ে হাত তুলেছ, না হলে এমনটা হওয়ার কথা না। তোমার জন্যই মেয়েটা এখন লাইফ রিস্ক। ছি, এই জন্যই ডাক্তারি পড়িয়েছিলাম তোমাকে? সারা দুনিয়ার মানুষকে সুস্থ রাখো আর নিজের একমাত্র স্ত্রীকে মানসিক প্রেশার দাও। বলো কী করেছো অনুর সাথে? উদয় কী বলবে বুঝতে পারছে না। উদয় জানে সে অনুকে কী মারাত্মক প্রেশারটাই না দিয়েছে, কিন্তু বাবাকে সেটা কিভাবে বলবে। উদয় তাকিয়ে আছে অনুর দিকে। অনুকে বলে, তুমি বলো অনু, আমি কি করেছি? বলেই মাথা নিচু করে থাকে উদয়। অনু বলে, বাবা, আজ উদয় কিছুই করেনি। ও আমাকে অসুস্থ দেখে হসপিটালে নিয়ে গেছিল। সেখান থেকে আমার বান্ধবী সিয়ার বাসায় রেখে এসেছিল। আসলে অনেক দিন সিয়ার সাথে দেখা না, তাই সেখানে থেকে দুজনে বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এখানে উদয়ের কোনো দোষ নেই বাবা। উদয় মুখে যাই বলুক আমার কেয়ার করে। অনুর কথা শুনে অবাক হয়ে যায় উদয়ের মা বাবা। তাদের ছেলেটা এভাবে আবার ভালো হয়ে গেছে? ছেলেটাকে বুকে জড়িয়ে নিয়ে উদয়ের বাবা বলে, তোকে বুকে নিলে তোর যেমন শান্তি লাগে তেমন তোর সন্তানেরও ভালো লাগবে, তুই তাকে বুকে নিলে। জানিস উদয়, ছোটবেলা তোর মা বকলে তুই ছুটে আমার কাছে লুকোতি, আর আমি বকলে মায়ের কাছে যেতিস। বাবা মা হলো সন্তানের জন্য সবথেকে নিরাপদ আশ্রয়স্থল। উদয়ের মুখে কোনো কথা নেই, কারণ উদয় জানে সে আজ পৃথিবীর সবথেকে নিম্ন কাজটা করেছে। বাচ্চা যারই হোক, এভাবে তাকে নষ্ট করা উচিত নয়। বাচ্চার মায়ের অনুমতি ছাড়া তার সন্তানের ক্ষতি করার অধিকার কারণ নেই। উদয় ভাবতেও পারেনি অনু আজ মিথ্যা বলবে। এতটা অত্যাচারের পরও অনু উদয়কে এতটা সম্মান কিভাবে দেখালো। রান্নাঘরে সালেহা খালা সব খাবারগুলো ফ্রিজে না রেখে উদয়ের মা বাবার রুমে রেখে দিল। উদয়ের মা বলল, কি ব্যাপার সালেহা, খাবারগুলো ফ্রিজে না রেখে আমাদের রুমে রাখছো যে? এতগুলো তো নষ্ট হয়ে যাবে। সালেহা খালা বলে, আপা শোনেন, উদয় বাবা আর অনু মায়ের সম্পর্ক ভালো করতে আমাদের ওদের সাথে গেম খেলতে হবে। ওরা আজ শিওর বাইরে থেকে খেয়ে আসেনি। উদয় বাবা নিশ্চয়ই রান্নাঘরে খাবার নিতে আসবে, আর সেখানে যখন দেখবে খাবার নেই, নিজে রান্না করে খাওয়াবে। উদয়ের মা বলল, অনু যে বলল খেয়ে এসেছে। আরে আপা, অনুর কথা রাখেন তো, ও মিথ্যা বলেছে। উদয়কে অনেক ভালোবাসে তো, তাই অনু চায়নি উদয়কে কষ্ট দিতে। উদয়ের মা বলল, উদয় সত্যি আসবে তো রান্নাঘরে? সালেহা খালা বলে, আসবে আসবে। উদয় বারান্দায় চেয়ারে বসে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে আর অনুর কথা ভেবে চলেছে। এমন সময় ভেতর থেকে অনুর কাশির আওয়াজ আসে। উদয় সিগারেট হাতে অবস্থায় রুমে প্রবেশ করে দেখে সিগারেটের ধোঁয়াতে অনু কাশছে। উদয় দ্রুত সিগারেটটা হাতের মুঠো করে আগুন নেভানোর চেষ্টা করে। গম্ভীর মুখ নিয়ে অনুর দিকে তাকিয়ে বলে, সমস্যার কথা মুখে বললেই তো সিগারেটটা ফেলে দিতাম। এভাবে কষ্ট পাওয়ার কি আছে শুনি? ধোঁয়া সামলাতে গিয়ে যে সিগারেটের আগুনে উদয়ের হাতের তালু পুড়ে গেছে সেই দিকে খেয়াল নেই উদয়ের। হঠাৎ উদয় উফ করে ওঠে আর হাত থেকে সিগারেটটা পড়ে যায়। অনু খেয়াল করে সিগারেটের আগুন
নিভে গেছে ঠিকই, কিন্তু উদয়ের হাত জ্বলছে। জ্বলন্ত সিগারেটে উদয়ের পুড়ে যাওয়ার হাতের দিকে তাকিয়ে আছে অনু। উদয় হালকা উহ আহ করছে ব্যথায়, কিন্তু অনুকে বুঝতে দিচ্ছে না কিছুই। অনু বলে, উদয় ব্যথা পেয়েছো? এভাবে হাতটা না পোড়ালে কেন? নিচে ফেলে দিলেই তো পারতে। উদয় বলে, মন এত বেশি পুড়ে আছে, হাতের এই পোড়া আমার একটুও অনুভব হচ্ছে না। অনুর দিকে তাকিয়ে বলে, বাইরে পোড়ার গুরুত্ব মানুষ যতটা দেয়, ততটা যদি ভেতর পোড়ার জন্য গুরুত্ব দিত, তাহলে জ্বালা পোড়ার যন্ত্রণা কেউ সহ্য করতো না। অনু উদয়ের কথা বুঝেও উদয়কে বলে, কেন মিথ্যা বলছো উদয়? তোমার হাতে তো ব্যথা করছে। মিথ্যা বলা তোমার থেকে শিখেছি অনু। আমার থেকে কিভাবে? ভেবে দেখলে অনেক কিছুই বুঝবে। একটু তো বলো। না খেয়ে দিব্যি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে দিলে যে তুমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছো। এই ডাহা মিথ্যাটা না বললে তো মা ঠিকই খাবার দিয়ে যেত। আমি এত খারাপ মানুষ, আমার জন্য কেন এত মিথ্যা কথা বলতে হবে? মিথ্যা বলে আমাকে আরও ছোট করলে। তখন যা সিচুয়েশন তাই বলেছি। আমি চাই না মা বাবার কাছে কোনো কথা শোনো আমাকে নিয়ে। আমাকে নিয়েও তুমি ভাবো অনু? খুব অবাক লাগলো। যাই হোক, তোমাকে এখন খেতে হবে। উদয় অনুকে বলে, বসো, আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। বলে উদয় রান্নাঘরে চলে গেল খাবার আনতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আজ রান্নাঘরে কোনো খাবারই নেই, ফ্রিজও খালি। উদয় কপালে হাত চালাতে চালাতে বলে, ও গড, এখন আমি কি করব? কোথাও কোনো খাবার নেই। অনু আজ সকাল থেকে না খাওয়া, ওকে তো যেভাবেই হোক খাবার খাওয়াতে হবে। টেনশনে উদয় কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে কোনো উপায় নেই অনুকে খাওয়ানোর, একমাত্র রান্না করা ছাড়া। কোনো অপশান নেই। উদয় বাধ্য হয়ে ঘরে এসে অনুকে জানায় রান্নাঘরে কোনো খাবার নেই। অনু বলে, খাবার লাগবে না, তুমি কিছু একটা খেয়ে ঘুমিয়ে যাও। ম্যাডাম, আমার জন্য না, তোমার জন্য খাবার খুঁজছি। এখন রান্না করা ছাড়া কোনো উপায় নেই। অনু, আমি তো কোনো রান্না জানি না, তোমাকে কি খাওয়াই বলো তো? সহজ কোনো রেসিপি বলো। অনু বলে, একটা রাত তো না খেলে কিছুই হবে না। উদয় তাকিয়ে আছে অনুর পেটের দিকে। অনু উদয়ের দিকে তাকিয়ে দেখে উদয়ের চোখ অনুর পেটের দিকে। অনু ভ্রু কুঁচকে উদয়ের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? উদয় অনুর পেটের বেবিকে উদ্দেশ্য করে বলে, তোমার খাওয়ার সাথে ওনার খাওয়ার সম্পর্ক। তোমার না খেলেও চলবে, কিন্তু তোমার ভেতরে যে আছে সে তো নিতান্তই ছোট, তার তো না খেলে চলবে না। অনু অবাক হয়ে যায়। উদয় তার বেবির জন্য চিন্তা করছে। অনু ভাবতেই পারেনি উদয় কখনো তার বেবিকে নিয়ে ভাববে। উদয় বলে, বাইরে থেকে খাবার অর্ডার দেব? আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট, বার্গার, কী খাবে? অনু বলল, না না, এগুলো কিছুই খাবো না। এগুলো দেখলেই গা গোলায় আমার। আমি ইলিশ মাছ ভাজা আর পান্তা খেতে ইচ্ছে করছে। উদয় ভ্রু উঁচু করে বলল, এই রাতে পান্তা কোথায় পাবো? তার জন্য তো ভাত রান্না করে ৩-৪ ঘন্টা ভাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওসব পরে দেখা যাবে। এদিকে অনুর ক্ষুধাও লেগেছে, কি করবে? আবার পান্তা ইলিশ খাওয়ার জন্য অস্থির লাগছে। উদয় অনুকে বলে, আমার সাথে একটু রান্নাঘরে চলো। অনু বলে, কেন? উদয় বলে, চলোই না আগে, তারপরে বলছি। অনু উদয়ের সাথে রান্নার ঘরে গেল। উদয় ফ্রিজ খুলে বলে, আমি কিছুই রান্না করতে পারি না, কিভাবে রান্না করব, আমায় হেল্প করো। আপাতত নুডলস রান্না করে দিচ্ছি, খেতে লাগো। অনু অবাক হয়ে তাকায় উদয়ের দিকে। অনু অসুস্থ হওয়ার পর থেকে উদয় খানিকটা চেঞ্জ হয়ে গেছে। উদয় পানি গরম করে ডিম ভেঙে দিয়ে মরিচ, পেঁয়াজ, তেল, নুন দিয়ে নুডলস ছেড়ে দিয়ে স্যুপ আকারে নুডলস রান্না করে দিল। অনু রান্নাঘরে একটা টুলে বসে আছে। উদয় বলে, এ খেতে বিশ্রী হবে জানি, তাও খেয়ে নাও কষ্ট করে। অনু উদয়ের দেওয়া স্যুপটা খেতে খেতে বলে, বাহ, ইয়ামি, অনেক টেস্টি হয়েছে। উদয় সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। এত জঘন্য খাবার খেয়ে পাম দিচ্ছে। বাধ্য হয়ে উদয় এই পাম হজম করতে হচ্ছে। উদয় মাছ মাংস বের করলে অনু বলে, উদয়, মাছ মাংস আমার গা গোলায়, এগুলো খেতে পারি না।
আলু ভর্তা আর ভাত রান্না করো। উদয় বলে, সিরিয়াসলি এখন আলু ভর্তা খাবে? শরীর ঠিক হবে কিভাবে? তোমার পণ্ডিত শ্বশুরমশাই সব দোষ আমারই দেবে। ওনার কাজই আমার দোষ ত্রুটি খুঁজে বার করা। তার বৌমার কোনো দোষই নেই, তাই না? বলবে আমি আলু ভর্তা খেতে জোর করেছি। এত দোষ আমি ঘাড়ে নিতে পারবো না। অনু উদয়ের কথা শুনে হাসছে। অনু উদয়কে বলে, এই অবস্থায় যা খেতে মন চায় তাই খেতে দেওয়া হয়। উদয় গজগজ করতে করতে বলে, পেয়েছে একটা অজুহাত, এই বাহানায় যা তা বলছে। আচ্ছা, কিভাবে চাল ধুতে হবে? চাল নাও, নিয়ে ভালোভাবে পানিতে দিয়ে ধুয়ে নাও। তারপর প্রেসার কুকারে দাও, দ্রুত হয়ে যাবে। আর পানি কম করে দিও। অনুর কথা মতো প্রেসার কুকারে দিয়ে 10 মিনিটের মধ্যে ভাত রান্না করে ভর্তা করে অনুকে খাওয়ালো উদয়। সাথে উদয়ও খেয়ে নিল। গরম ভাত আর আলু ভর্তার মতো টেস্টি খাবার অনুর কাছে আর দ্বিতীয়টা নেই। রুমে গিয়ে উদয় ফ্লোরে একটা চাদর নিয়ে শুয়ে পড়ল, রুমের লাইট অফ করে। অনু বিছানায় শুয়ে পড়ল। হঠাৎ উদয় মাঝরাতে দেখে তার কোলের মাঝে কিছু একটা। উদয় দেখল তার কোলের মাঝে অনু শুয়ে আছে। উদয় তো রীতিমতো অবাক হয়ে যায়, অনুর এখানে কিভাবে এলো। উদয়ের বুকে মাথা দিয়ে উদয়কে খুব শক্তভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল অনু। এমন একটা অবস্থা, উদয় চাইলেও অনুকে নিজের থেকে সরাতে পারছে না। গোলাপি রঙের ডিম লাইটের আলোতে অনুর মুখটা যেন আরো সুন্দর লাগছে। অনু ঘুমালে একদমই যেন একটা বাচ্চা লাগে অনুকে। ভোর সকালে উদয় রোজ জগিং করে, আজও তার ব্যতিক্রম হয়নি। উদয় ভোরে ঘুম ভাঙতেই দেখে বুকের সাথে লেপ্টে আছে অনু। চুলগুলো মুখের ওপর পড়েছে। উদয় অনুর চুলগুলো সরিয়ে দিয়ে অনুকে কোলে তুলে বিছানায় তুলে ঠিক করে শুইয়ে দেয়, গায়ে একটা চাদরও টেনে দেয়। অনুরও ঘুম ভেঙে গিয়েছে। অনু সকালে বাগানে গিয়েছে রিল্যাক্স আর মন ফ্রেশ করার জন্য। কারণ উদয়ের বাগানে হাজারো ফুলের গাছ আছে যা দেখলে মুগ্ধতা আসবেই। অনু বাগানে প্রবেশ করে দেখে উদয় ট্রাউজার পরা, একটা স্যান্ডো গেঞ্জি পরা সাদা রঙের, পায়ে জগিং জুতো। জগিংয়ের সাথে উদয় লম্বা চুলগুলো কপালে উঠছে নামছে মাঝে মাঝে। উদয় কপালের চুলগুলো কপাল থেকে সরিয়ে দিচ্ছে। ঘেমে পুরো ভিজে গেছে। কপাল, নাক, মুখ ঘামের ফোঁটায় ভিজে গেছে। মাঝে মাঝে উদয় টাওয়েল দিয়ে ঘাম মুছছে। হঠাৎ উদয়ের খেয়াল হয় অনু বাগানে ফুলের সাথে গল্প করছে। অনু ফুল দেখতে দেখতে অন্যদিকে চলে যায়। এমন সময় উদয়ের ফোনে ফোন আসে। কিরে শালা, কই তুই? আমার বাপের ভিটাতেই আছি। ভিটাতে নাকি বিছানাতে আছিস? এখন বিছানাতে থাকি আমি কখনো? জীবনে শুনেছিস? হ্যাঁ, এই জন্যই তো ফোন দিলাম। বিয়ের পর কতটুকু পরিবর্তন হয়েছিস। রুম থেকে বেরোস না নাকি? কেন, বিয়ে করলে কি রুমে পুঁতে যেতে হয় নাকি? না, নতুন বিয়ে করলে তো 7-1 মাসের আগে রুম থেকে বেরোনো কথা নয়। তা ফুলসজ্জা কেমন হয়েছে ভাই? ড্যামে ডিওর ফুলসজ্জা। বুঝেছি, এখন তো কিছুই বলবি না। বউ পাশে নাকি? বউ নিশ্চয়ই ফোন রাখতে বলছে। সব কিছুতে বউ টানা হচ্ছে কি জন্য শুনি? আমার বউ ওরকম না। এখনই বউয়ের ওপর এত দরদ? বউ বলে কথা, 7 জন্মের সম্পর্ক, বুঝিসই তো। বউ কেমন দেখতে হয়েছে? আমার বউ পরীর মতো সুন্দর। আর কি তখন থেকে বউ বউ করছিস? জগিং করছি, ফোন রাখ। বলে উদয়ের ফোনটা কেটে দিল। সকাল 8টা বাজতেই উদয়ের মা আর সালেহা খালা 1 প্লেট পান্তা আর সাথে ডিম ভর্তা, ইলিশ ভাজি, কয়েক পিস হাজির করলো। অনু দেখেই খুব খুশি। এগুলো কোথায় পেল জানতে চাইলে উদয়ের মা বলে, কাল রাতেই উদয় মাছের দোকানে অর্ডার করে রেখেছিল, তারা দিয়ে গেছে। অনু ভাবতেই পারেনি উদয় এমন সারপ্রাইজ দেবে। উদয়ের মা বলে, অনুমা একটা কথা বলি, তুই আস্তে আস্তে এটা জানার চেষ্টা কর উদয়ের এই রাগের কারণটা কি। উদয়ের
তোর প্রতি এখনো সমান ভালোবাসা আছে। শুধুমাত্র কোনো অজানা রাগে উদয় এমন করছে। তুই এটা খুঁজে বের কর। কিসের এত ঘেন্না? অনু খেতে খেতে বলে, আপনি ঠিক বলেছেন মা। আমাকে এটা খুঁজে বের করতেই হবে। উদয়ের কাজিন হঠাৎ উদয়ের বাড়িতে বেড়াতে আসে। সে উদয় আর অনুর ব্যাপারে সবটাই জানে। উদয়কে বলে, অনুর প্রতি রাগ কমেছে? রাগ ঘৃণা কিছুই কমেনি, কিন্তু ওর অসুস্থতা আমি সহ্য করতে পারি না। ও অসুস্থ থাকলে আমার নিজের ভেতর এক ভীষণ যন্ত্রণা হয়। আমি অনুকে ভালো দেখতে চাই। চলবে।